আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্র যেই হিসাব করে এই যে মধ্যপ্রাচ্যের ইরানের উপরে যে আক্রমণ করেছে সেই আক্রমণে তার যে হিসাব কিতাব সেই হিসাব কিতাব গরমিল হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে এই জন্য তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন। এখন আমরা যে হেডলাইন দিয়েছি যে গড়ের হিসাব বাহিরে মিলে না বা বাজারে মিলে না এই বিষয়টাই ওই মতোই করে তিনি সেরকম বলেছেন। তারা যে হিসাব করে আসছেন যে যুদ্ধ অল্প কয়েকদিনের ভিতরে শেষ করে ইরানের রেজিম চেঞ্জ করে তারা চলে যাবেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইরান যে শক্তিশালী হামলা বা যে শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে, যে শক্তিশালী হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করতেছে, যে শক্তিশালী হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করে এই যে যুদ্ধটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, সেখানে এখন যুক্তরাষ্ট্রকে চিন্তা করতে হচ্ছে যুদ্ধ প্রায় 4 সপ্তাহ চলতে পারে এরকম। এই সমস্ত বিষয়গুলো নিয়ে দর্শক আমরা আলোচনা করব এবং কাতারের মাটিতে যুক্তরাষ্ট্রের যে F-15 যুদ্ধবিমান যে ভূপাতিত হয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন যে যুদ্ধক্ষেত্রে বা যে কোনো যুদ্ধে একটা কথা সবসময় প্রযোজ্য বা রয়েছে, যেটা হচ্ছে যুদ্ধের প্রথম গুলিটা আপনি শুরু করবেন যে বা প্রথম গুলিটা আপনি শেষ করবেন, কিন্তু শেষ গুলিটা যেন কে সে সরবে সেটা মানে বোঝা মুশকিল বা বোঝা যায় না যুদ্ধক্ষেত্রে। কেননা যুদ্ধ আপনি শুরু করতে পারেন, শুরু করাটা সহজ, কিন্তু এই যুদ্ধ শেষ করে আসা, এই যুদ্ধ শেষ সম্পূর্ণ করা, সেটা শুধু আপনার উপরে নির্ভর করবে না, সেটা অন্য পক্ষ বা অন্য যে পক্ষগুলো রয়েছে তাদের উপরে নির্ভর করবে। এখন এই যে ইরানের উপরে গত 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে হামলা পরিচালনা করেছে, সেই হামলাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির বিপরীতে গিয়ে ইরান যে শক্তিশালী হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করতেছে এবং মার্কিন যেই সামরিক স্থাপনাগুলোতে করতেছে, তাতে যুদ্ধের ভয়াবহ অবস্থা দাঁড় হতে যাচ্ছে। এরই ভিতরে আমরা গতকালকেও খবর দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সৈন্য নিহত হয়েছে সেই ঘটনা আমরা দেখেছি। এর ভিতরে আপনারা দেখেছেন যে গতকালকে কাতারের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে F-15 যুদ্ধবিমান, সেই F-15 যুদ্ধবিমান যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টাও আপনারা দেখেছেন। এখানে ভূপাতিত হয়েছে F-15 যুদ্ধবিমান। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনাও করতে পারেনি যে এই F-15 যুদ্ধবিমান ভূপাতিত হবে, এত বড় ক্ষয়ক্ষতির মুখে তারা পড়বে। এখন ইরানের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, তারা বলছে কাতারের মাটিতে এই যে F-15 যুদ্ধবিমান ভূপাতিত এটা ইরান করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে দাবি দেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্র বলছে যে এই যে F-15 যুদ্ধবিমান এটা ফ্রেন্ড ফায়ারে ভূপাতিত হয়েছে, এরকম কথা বলছে। এখন আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে ফ্রেন্ড ফায়ার কি। ফ্রেন্ড ফায়ার হচ্ছে ফ্রেন্ডস ফায়ার, এটা হচ্ছে যে নিজেদের গুলিতে নিজেদেরই কোনো যুদ্ধবিমান বা কোনো সৈন্য মারা যাওয়াকে ফ্রেন্ড ফায়ার বলে। এখন এই ফ্রেন্ডলি ফায়ার এটা মূলত যুদ্ধক্ষেত্রে ভুল বুঝাবুঝির কারণে হয়। শত্রুপক্ষের কোনো বিমান বা শত্রুপক্ষের কোনো যে মিসাইল, হ্যাঁ, মনে করে নিজ দেশের বিমান বা নিজ দেশের মিসাইলকে ভূপাতিত করাকে বা নিজ দেশের সৈন্যকে গুলি করাকে ফ্রেন্ডস ফায়ার বলা হয়। এই ফ্রেন্ডস ফায়ারে বা ফ্রেন্ডলি ফায়ারে, হ্যাঁ, এই ফ্রেন্ডলি ফায়ারে অনেক সময় নিজেদের সৈন্যই মারা যায়। এই বিষয়টা আপনারা দেখেছেন বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার সৈন্য মনে করে যেভাবে নিজেদেরকে নিজেরা হত্যা করেছে, এই বিষয়গুলো আপনারা দেখেছেন। সুতরাং বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এরকম হয়। আর ইরান যুদ্ধের ক্ষেত্রে এই ফ্রেন্ডলি ফায়ারের সংখ্যা বেশি ছিল। সেখানে প্রায় আপনার মার্কিন যে প্রায় 4,000+ সৈন্য মারা গেছে, তার ভিতরে প্রায় 2 থেকে 250 সৈন্য নাকি এজেন্ট ফ্রেন্ডলি ফায়ারে মারা গেছে, এরকম তথ্যও রয়েছে। এখন এজেন্ট ফ্রেন্ডলি ফায়ারে হোক বা যেভাবে হোক, ইরানের যে 3টা আপনার ফাইটার জেট F-15 যুদ্ধবিমান যে ভূপাতিত হয়েছে, এটা নেহাত কম ক্ষতি নয়। 3টা যে যুদ্ধবিমান যা বা F-15 যুদ্ধবিমানের যে মূল্য, সেটা বাজার মূল্য অনেক অনেক। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে এটা বড় ধরনের একটা ধাক্কা বা বড় ধরনের একটা ক্ষতি হিসেবেই চিহ্নিত হবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যতই বলুক এটা ফ্রেন্ডলি ফায়ারে তাদের এই আপনার যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, কিন্তু এটা বাজারে ততটা চলবে না। কেননা এই জন্য আপনি দেখেন এই যে যেভাবে হোক এই ক্ষতি তো হয়েছে। এখন অনেকে এটা যেন আমরা অনেকেই মনে করতেছে যে এটা আসলে ইরানের যে আঘাতে এটা ভূপাতিত হয়েছে। এখন যেভাবে হোক ভূপাতিত কিন্তু হয়েছে, তাই ইরান যেটা দাবি করছে এই দাবিটা কিন্তু ইরানের পক্ষেই যাবে।
এই যে ইরানের আঘাতে এই যে মার্কিন যুদ্ধ বিমান পতিত হয়েছে, অর্থাৎ এটাতে আলটিমেটলি লাভ ইরানের। আর যেভাবেই আপনি বর্ণনা করেন না কেন, ফ্রেন্ডলি ফায়ারে হোক বা ইরানের ক্ষতিতে হোক বা ইরানের ক্ষতি ছাড়া তৃতীয় কোনো পক্ষের আঘাতে হোক, যেভাবে হোক কিন্তু যুক্তরাষ্ট্রের 3টা যুদ্ধবিমান কিন্তু ভূপাতিত হয়েছে, ধ্বংস হয়েছে। এখন এই 3টা যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, এটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতি। আলটিমেটলি কথা হচ্ছে এটা। আর মার্কিন যুক্তরাষ্ট্র যে চিন্তা ভাবনা করে এখানে যে যুদ্ধ শুরু করেছে, অসম যুদ্ধ, এই অসম যুদ্ধ আসলে তারা কল্পনাও করতে পারেনি, তাদের হিসাবেও ছিল না যে ইরান এত বড় ধরনের প্রতিরক্ষা গড়ে তুলবে, এত বড় ধরনের যে ইরান যে যুদ্ধ এত ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এখানে ওই জন্য একটা কথা রয়েছে না, যুদ্ধ আপনি শুরু করবেন, যুদ্ধ তো আপনি শেষ করতে পারবেন না। আপনি যে হিসাব শুরু করে আসছেন, এখানে আসলে প্রতিপক্ষ হয়তো আপনার জন্য আপনার মানে সেই হিসাব মনে করেন আপনি গণায় ধরেনি প্রতিপক্ষ। কেননা আপনি দেখেন যে ইরান যে এইভাবে হামলা পরিচালনা করবে, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের মানে যেই টার্গেট ছিল যে ইরান হয়তো কিছু মিসাইল টিসাইল নিক্ষেপ করবে, তাতে হয়তো কিছু ক্ষতিগ্রস্ত হবে, তারপর ইরান হয়তো আলোচনার জন্য আসবে। কিন্তু এখন আপনি দেখেন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। ইরান যুক্তরাষ্ট্র এখন আলোচনার কথা বলতেছে, মার্কিন প্রেসিডেন্ট যখন বলেছেন ইরান চায় একটা আলোচনা করতে, কিন্তু ইরানের পক্ষ থেকে কী বলা হচ্ছে সেটা তো আপনারা অনেকেই জানেন যে ইরানের যিনি সামরিক কর্মকর্তা রয়েছেন ঊর্ধ্বতন, তিনি বলতেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা নেই, কোনো আলোচনা হবে না, যুদ্ধের শেষ তারা দেখে নেবে। তারা তাদের সর্বোচ্চ যে আঘাতটি এখনও তারা করেনি, এরকম কথা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এখানে যুক্তরাষ্ট্র বসেনি, ইসরায়েলও বসেনি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলেও ইরানের উপরে যে হামলাগুলো পরিচালনা করতেছে, বড় ধরনের হামলা, সেটাও চলমান। এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন, ভাই যুক্তরাষ্ট্র তো ইরানের যে আপনার সামরিক যে কমান্ড সেগুলো তো ভেঙে দিয়েছে, কমান্ড পোস্ট বা এই যে আইআরজিসি বলেন বা সেনাবাহিনীর মূল যেই কমান্ড পোস্ট বা মূল যেই ভবন সেগুলো তো ভেঙে দিয়েছে, তাহলে কিভাবে তারা সমন্বয় করতেছে? আসলে তাদের উদ্দেশ্যে আমাদের এতটুকু বলা যেন এই যে যুক্তরাষ্ট্র ইরানের যেই স্থাপনায় হামলা করেছে, তার ভিতরে আপনারা জানেন যে সেনাবাহিনীর প্রধান কমান্ড সেন্টার এবং আইআরজিসির প্রধান কমান্ড সেন্টার ভেঙে ফেলেছে। কিন্তু এটা অনেকেই জানে না, বাবা অনেকেই হয়তো জানে যে আইআরজিসির যেই কমান্ড সেন্টার বা সেনাবাহিনীর যে কমান্ড সেন্টারগুলো রয়েছে, এটা কিন্তু কেন্দ্রীভূত না, অর্থাৎ এক জায়গায় না। আইআরজিসি বা সেনাবাহিনীর যে কমান্ড সেন্টারগুলো আছে, এগুলো প্রতিটা প্রদেশে প্রদেশে ভাগে ভাগে দেয়া আছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হয়তো বা রাজধানী তেহরানের তাদের মূল যে সেন্টার রয়েছে সেটা হয়তো ভেঙে দিয়েছে। সেটা ভেঙে দিল বা সেটা ঘুরিয়ে দিলে, সেটা ধ্বংস করলে এই যে আইআরজিসির যে আঞ্চলিক যে সমস্ত অফিস বা কার্যালয়গুলো রয়েছে, সেই সমস্ত কার্যালয়গুলো থেকে তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে এই যে ইসরায়েলের বিরুদ্ধে বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই যে তাদের যুদ্ধ পরিচালনা করতে পারতেছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো কাতার বা সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি এখানে হামলার শিকার হচ্ছে। এর কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন বা অনেক সময় আমরা বলেছি, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বা বোজন ফ্রেন্ড হচ্ছে এই যে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। সুতরাং এই সংযুক্ত আরব আমিরাত এবং কাতার যতই এখানে আপনার উপরে যে মুসলিম দেশগুলোর পক্ষে দেখা, কিন্তু আসলে এরা আলটিমেটলি কাজ করে ইসরায়েল বা আমেরিকার পক্ষ হয়ে। এটা ইরান সম্পূর্ণ ভালোভাবেই জানে, এই জন্যই ইরান এই সমস্ত দেশগুলোতে হামলা করেছে। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে তো যুক্তরাষ্ট্রের যেই বিভিন্ন মিডিয়াতে যেটা প্রচার করা হচ্ছে সেটা ওই যে আপনার সৌদি আরবের যিনি এই যে ক্রাউন প্রিন্স রয়েছেন মোহাম্মদ বিন সালমান, তিনি নাকি এই যুদ্ধে ইরানকে আপনার হামলা করার জন্য যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করেছে, এরকম কথা হয়তো বলতে পারেন বা যেটা বাজারে প্রচলিত রয়েছে। তাহলে ইরানের উপর সৌদি আরবের উপরে ইরান কেন বেশি হামলা করে না? এখানেও আসলে ইরান একটা কৌশল নিয়েছে, যেটা হচ্ছে ইরানও ভালো করে জানে যে মুসলিম বিশ্বের একটা সিম্পিতি সৌদি আরব পায়। এখন সেই সৌদি আরবে যদি এখন ধরেই যদি হামলা করে, যতই যা হোক, যতই খারাপ কাজ করুক, মুসলিম বিশ্বে কিন্তু সিম্পিতিটা সৌদি আরবের উপরে রয়েছে। সুতরাং এই সিম্পিতিটা ইরান যদি তার নিজের পক্ষে নিতে চায়, বা এখন এই যে ইরান যদি সৌদি আরবের উপরে হামলা বড় ধরনের করে, সেই ক্ষেত্রে মুসলিম বিশ্বের সিম্পিতি সৌদি আরবের উপরে আরও বেশি যাবে। সেই ক্ষেত্রে মুসলিম বিশ্বের যতটুকু সিম্পিতি ইরান পাচ্ছে, সেই সিম্পিতিটাও ইরান পাবে না। এই কারণে এই যে সৌদি আরবের প্রতি হামলাটা একটু সহনীয় পর্যায়ে ইরান করতেছে।
এখন এই যুদ্ধ কবে শেষ হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে আসলে তারা তো কল্পনা করে আসেননি এত দীর্ঘ যুদ্ধের, এখন এটা সম্ভবত 4 সপ্তাহ বা 5 সপ্তাহ যেতে পারে, অর্থাৎ 1 মাস। এখন এই যে ডোনাল্ড ট্রাম্প কোন ভিত্তিতে তিনি 1 মাসের কথা বলেছেন সেটা তিনি ভালো জানেন না, তিনি কি ইরানের মিসাইল ভান্ডারের সম্পর্কে কি তার ধারণা আছে কিনা সেটা হয়তো তিনি বলতে পারেন, তার কাছে হয়তো গোয়েন্দা তথ্য থাকতে পারে। কেননা এই যুদ্ধ ইরানের কাছে যতদিন পর্যন্ত মিসাইল রয়েছে, যতদিন পর্যন্ত ইরান তার মিসাইল সিস্টেমের যে প্রোগ্রামগুলো রয়েছে বা যে কারখানাগুলো রয়েছে সেই সমস্ত কারখানাগুলো যদি অক্ষত রাখতে পারবে তাহলে এই যুদ্ধ দীর্ঘদিন পর্যন্ত চলবে, এটা বলা যায় বা বোঝা যায়। এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই বলুক 1 মাস 2 মাস 2 সপ্তাহ 5 সপ্তাহ এটা কার্যকর হবে না। এখন আপনি বলতে পারেন চীন রাশিয়ার ভূমিকা কি এই যুদ্ধে? আসলে চীন রাশিয়ার ভূমিকা নিয়ে অনেকটাই রহস্যজনক ভূমিকা, কেননা চীন রাশিয়া যতটা আমরা মনে করেছিলাম বা সামরিক বিশ্লেষকগণ যতটা মনে করেছেন যে চীন রাশিয়া এখানে ভালো কোনো পদক্ষেপ নেবে, এখানে ইরানের পক্ষে এসে তারা সরাসরি থাকবে দাঁড়াবে, এইটা সবাই মানে কল্পনা করেছিলাম বা মনে করেছিলাম, কিন্তু আসলে চীন রাশিয়া ওইভাবে সরাসরি ইরানের পক্ষে দাঁড়ায়নি। তারা সবই গতানুগতিকভাবে যতটুকু দরকার ওই জন্য একটা নিন্দা জানানো, সেই নিন্দা প্রস্তাবগুলো তারা করেছে, এটা আপনারা সবাই দেখেছি। এখন ইরান যেই কোয়ালিটিতে হামলা করতেছে, ইরান যতটা সাহস নিয়ে এগোচ্ছে, এখানে বলা যায় যে পরোক্ষভাবে হলেও এখানে রাশিয়া এবং চীন এখানে ইরানের পক্ষে কাজ করতেছে। রাশিয়া এবং চীন গোপনে গোপনে এই যে ইরানকে যতটুকু সম্ভব সহযোগিতা করতেছে। এখন এই সহযোগিতা আপনার ইউরোপের দেশগুলো যেরকম যুক্তরাষ্ট্রের পক্ষে সরাসরি এসে করে, সরাসরি মিডিয়ার সামনে বলে করে, সেই রকম চীন এবং রাশিয়া করতে পারে না, কেননা আন্তর্জাতিক এখানে আইনের অনেক নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক অনেক নিয়মকানুন আইনকানুন রয়েছে। এই কারণে রাশিয়া বা চীন ওই সমস্ত নিয়মকানুনের ব্রাজালে আটকে যেতে চাচ্ছে না। এই জন্য রাশিয়া বা চীন হয়তো বা গোপনে বড় ধরনের সহযোগিতা ইরানকে করতেছে, যেই সহযোগিতা হইতে পারে আপনার এই যে স্যাটেলাইট চিত্র, সেই স্যাটেলাইট চিত্রের সহযোগিতা দিয়ে, বা এই যে আপনার মানে তথ্যগত যে সমস্ত সহযোগিতা রয়েছে সেই সমস্ত তথ্যগত সহযোগিতা দিয়ে করতেছে। এখন এই যে যুদ্ধে কি আসলে ইরানকে মানে ইরানের রেজিম চেঞ্জ করা সম্ভব কিনা? আসলে এই যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র মিসাইল মেরে বা এই যে বিমান হামলা করে যুক্তরাষ্ট্রের ইরানের যে রেজিম বা ইরানের যে সরকার রয়েছে এই সরকার পরিবর্তন করতে পারবে বলে আমার মনে হয় না। কেননা এখানে একজন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে এখানে ইরানের যেই তাদের যেই শাসনতন্ত্র পরিচালনার যে নীতি বা যে নিয়ম রয়েছে সেটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। এখানে একজন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবে, আরেকজন আয়াতুল্লাহ আলী খামেনি দাঁড়িয়ে যাবে, সেই সিস্টেমে এখানে রয়েছে। এখানে যে বিশেষজ্ঞ বা আপনার 88 সদস্যের যে এক্সপার্ট কাউন্সিল রয়েছে, সেই এক্সপার্ট কাউন্সিল বা ধর্মীয় যেই গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাই এখানে পরবর্তী নেতা নির্বাচন করে দিবে, সেটা হয়তো আজকে কালকে 2 দিন পরে নির্ধারণ করে দিবে। এখন আপনারা বলেন, হয়তো জিজ্ঞেস করতে পারেন, বলতে পারেন যে ইরানের তাহলে এখন নেতা নেই বা সর্বোচ্চ ধর্মীয় নেতা নেই, তাহলে এটা কতদিন পরে হতে পারে? আসলে ওই যে ইরানের যে এক্সপার্ট কাউন্সিল রয়েছে সেই এক্সপার্ট কাউন্সিলে এটা কোনো নির্ধারিত করা নেই যে 5 দিনের ভিতরে, 10 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে এক্সপার্ট কাউন্সিল এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা নিয়োগ করতে হবে। অর্থাৎ এক্সপার্ট কাউন্সিল যেদিন মানে যখন মনে করবে বা যখন প্রয়োজন মনে করবে যে আমার আজকে সর্বোচ্চ নেতা নির্বাচন করা উচিত, তখনই তারা নির্বাচন করতে পারবে। এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যেমন বাংলাদেশে যে বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার 3 মাস বা 90 দিন থাকতে 90 দিন থাকতে পারবে, এরকম একটা বাধ্যবাধকতা যেরকম, ওরকম কিন্তু ইরানে বাধ্যবাধকতা নাই বললেই চলে। এখন এই যে অসম হামলা চলমান, এই অসম হামলায় আসলে ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে এখানে হামলা করতে চেষ্টা করতেছে। এখন এই চেষ্টা করে ইরান যতটুকু সম্ভব ক্ষয়ক্ষতি করতে চেষ্টা করতেছে। এই ক্ষয়ক্ষতি করে ইরান আসলে তার শত্রু দেশগুলো, বিশেষ করে আরব মধ্যপ্রাচ্যে যে সমস্ত মুসলিম দেশগুলো এই যে ইরানের সাথে বেইমানি করেছে বা যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়েছে বা যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে, ওই সমস্ত দেশগুলোকে ইরান ছাড় দেবে না বা দিচ্ছে না মনে হচ্ছে। তাই সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বড় ধরনের ছড়িয়ে যাবে। সবশেষে ওই কথাটাই বিদ্যমান যে আপনি গড়ের হিসাব করে যখন বাজারে যাবেন, বাজারে গিয়ে আপনার গড়ের হিসাব মিলবে না। অর্থাৎ আপনি যদি যেই টাকা নিয়ে বাজারে যাবেন, বাজার করতে গিয়ে দেখবেন আপনার ওই টাকায় হচ্ছে না। এই যুদ্ধের বিষয়টা ওই রকম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিন্তাভাবনা বা যে ক্যালকুলেশন করে এই যুদ্ধে নেমেছেন, এখন বাস্তবে এই যুদ্ধের যে পরিস্থিতি বা ইরানের যে প্রতিরক্ষা, ইরানের যেই পাল্টা আঘাত বা পাল্টা হামলা,
হামলা, সেটা দেখে এখন বোঝা যাচ্ছে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হিসাব কিতাব তা এই যে বাজারে এসে বা বাহিরে এসে গড়ের হিসাব মিলছে না। তাই ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে সব প্রচারের কথা নামেন, ইনস্টাগ্রাম, টিকটক এনে তো সামনে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।